বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাইমেক্স এডুকেশনের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর ফিন্যান্স বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার প্রথম পর্যায়ে আমরা বেশ কিছু বিষয় বোর্ডে লিখে রেখেছি, সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনাটি করব। তো চলো বোর্ডে যাওয়া যাক। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অর্থায়ন কাকে বলে। আমরা প্রথমেই অর্থায়ন কাকে বলে সেই সংজ্ঞাটি জানার চেষ্টা করব। অর্থায়ন মানে কি? অর্থায়ন মানে হচ্ছে একটা তহবিল ব্যবস্থাপনা। তহবিল মানে হচ্ছে যে কোনো একটি ফান্ড। এটা সাধারণত ছোট একটি উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি। যেমন ধরো যে অর্থায়নটা হয় আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। ধরো তোমার বাড়িতে আগামীকাল কোনো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য সম্ভাব্য কত টাকা খরচ হতে পারে, কি পরিমাণ ব্যয় হতে পারে, এই ব্যয় আমরা কোথা থেকে সংস্থান করব, এবং সেই ব্যয়ের উপর নির্ভর করে প্রতিটি জায়গায় কিন্তু খরচের একটা বিষয় আছে। তো যে কোনো একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান পরিচালনা করা, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা পর্যন্ত আমাদের যাবতীয় কাজগুলো কিন্তু আসলে অর্থায়নের আওতায় পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো বোর্ডে আমি কিন্তু অর্থায়নের সংজ্ঞাটি লিখছি। অর্থায়নের সংজ্ঞাটি আমরা এভাবে দিতে পারি। অর্থায়ন মানে হচ্ছে তহবিল সংগ্রহ, সংরক্ষণ, বন্টন ও ব্যবস্থাপনা সংক্রান্ত যে যাবতীয় জ্ঞান, তাকেই কিন্তু আসলে আমরা অর্থায়ন বলছি। যাবতীয় জ্ঞানকে অর্থায়ন বলে। অর্থাৎ বোর্ডে কিন্তু আমি অর্থায়নের সংজ্ঞাটা লিখেছি। এখানে আমি আলোচনায় এনেছি তহবিল অর্থাৎ যে কোনো ফান্ড কিভাবে একটি অনুষ্ঠান বা কিভাবে একটি কার্যক্রম সম্পাদনের জন্য আমরা সেই ফান্ড অর্থাৎ তহবিলটি আমরা সংগ্রহ করব, অর্থাৎ কোথা থেকে সংগ্রহ করব, কোথায় সেই ফান্ডটি আমরা আসলে সংরক্ষণ করব, এবং প্রয়োজন বোধে যে কোনো দায়িত্ব কর্তব্য অনুযায়ী, যে কোনো খরচ অনুযায়ী আমাদের বিভিন্ন জায়গায় সেই অর্থায়ন বন্টনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ভাগ করে দিতে হবে। এবং সর্বোপরি আমাদের অর্থায়নের কাজটি সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা তদারকি করার জন্য আমাদের ব্যবস্থাপনার কাজটি করতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনা মানে হচ্ছে নিজে কাজটি না করে এই কাজটি অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার যে কৌশল, তাকে আসলে ব্যবস্থাপনা বলে। তো তহবিল সংক্রান্ত আমাদের যাবতীয় বিষয় আমরা যাই আসলে হিসাব নিকেশ করি, যেভাবেই আমরা বলতে চাই, তো তহবিল সংক্রান্ত যাবতীয় বিষয় অর্থাৎ যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো কার্যক্রম সংগ্রহ, সংরক্ষণ, বন্টন ও ব্যবস্থাপনা সংক্রান্ত আমাদের যাবতীয় যে জ্ঞান রয়েছে তাকে আমরা অর্থায়ন বলছি। এই অর্থায়নের আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ ঘটাতে পারি। ধরো আগামীকাল তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, যে কোনো একটি জন্মদিনের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটি আসলে কিভাবে করা যাবে, কতজন লোকের জন্য সে আয়োজনটি হবে, কিভাবে আমরা সেই অনুষ্ঠানের খরচগুলো করব, তো সেগুলো আমরা প্রাথমিকভাবে কি করি, বাসায় পরিকল্পনা করে থাকি। পরিকল্পনা অনুযায়ী আমাদের কতজন সদস্যকে আমরা দাওয়াত দিব, আমাদের গেস্ট কতজন আসবে, তাদেরকে আমরা কি কি আপ্যায়ন করব, সেই বিষয় অনুযায়ী কিন্তু আমরা কিন্তু একটি তালিকা তৈরি করে থাকি। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের অর্থ বন্টনের একটি তালিকা, কোনখানে আমি কত টাকা খরচ করব। এবং এই অনুষ্ঠানটি সফলভাবে হচ্ছে কিনা তা কিন্তু আমাদেরকে তদারকি করতে হয়। এবং মেহমান বাসায় আসা থেকে শুরু করে মেহমান আমাদের বাড়িতে উপস্থিত থাকা এবং বাড়ি থেকে চলে যাওয়া পর্যন্ত আমাদের যাবতীয় বিষয় কিন্তু আমাদের তদারকির মধ্যে রাখতে হয়। তো এই যাবতীয় কাজ করতে গেলে আমাদের সাধারণত আয় ব্যয়ের প্রসঙ্গে কিন্তু কিছু ঘটনা ঘটে। এই ঘটনাগুলোকেই আসলে আমরা অর্থায়ন বলতে পারি। তো আমি আশা করি তোমরা অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন কি সে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, ব্যবসায় অর্থায়ন কাকে বলে বা ব্যবসায় অর্থায়ন কি সেটা নিয়ে আলোচনা করি। তো আমি প্রাথমিকভাবে ব্যবসায় অর্থায়নের সংজ্ঞাটি বোর্ডে লিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অর্থায়ন কাকে বলে এটা বলতে পারো, তাহলে ব্যবসা অর্থায়ন কাকে বলে এটা খুব সহজেই বলতে পারবে। দেখো বোর্ডে আমি যে সংজ্ঞাটি লিখে রেখেছি সেই সংজ্ঞাটিকে কিন্তু আমরা ব্যবহার করে ব্যবসায় অর্থায়ন কাকে বলে সেই সংজ্ঞাটি আমরা তৈরি করতে পারি। অর্থায়ন যেমন ছিল তহবিল সংগ্রহ, সংরক্ষণ, বন্টন ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় জ্ঞানকে অর্থায়ন বলে। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ব্যবসায় কথাটি যদি আমরা যুক্ত করি, অর্থাৎ ব্যবসায় ক্ষেত্রে এই কথাটি যদি আমরা যুক্ত করি, তহবিল সংগ্রহ, সংরক্ষণ, বন্টন ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় জ্ঞানকে
ব্যবসায় অর্থায়ন বলা হয়। তাহলে কিন্তু খুব সহজেই আমরা ব্যবসায় অর্থায়নের সংজ্ঞাটি এখানে বলতে পারলাম কিংবা লিখতে পারলাম। অর্থাৎ এই সংজ্ঞাটি আমরা বিশ্লেষণ করে দেখি। ব্যবসায় ক্ষেত্রে তহবিল সংগ্রহ, অর্থাৎ আমি একটু আগে যে কথাটি বলেছি যে আমাদের বাস্তব জীবনে ব্যবহারের যে উদাহরণটি দিয়েছি, সে একই বিষয় যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি ব্যবহার করে থাকি, অর্থাৎ তহবিলের বন্টন করা, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্যদ্রব্য ক্রয় করা, যে কোনো ধরনের চলতি বা স্থায়ী খরচ নির্বাহ করা, আয় ব্যয় করা, জমা খরচ করা, যে কোনো হিসাব রক্ষণ, প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে ব্যবসায় অর্থায়নের আওতাভুক্ত হয়। কাজেই আমরা ব্যবসা অর্থায়নের সংজ্ঞাটি একটু খেয়াল করব। ব্যবসায়িক ক্ষেত্রে তহবিল সংগ্রহ, সংরক্ষণ, বন্টন ও ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় জ্ঞানকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। এর পরের প্রশ্নটি হচ্ছে, ব্যবসায় চালিকা শক্তি কেন বলা হয়? অর্থাৎ আমরা যে অর্থায়ন বিষয়ে আলোচনা করছি, এই অর্থায়নকে কেন ব্যবসায়ের চালিকা শক্তি বলা হয়? শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থায়ন বলতে গেলে যেটা বুঝলাম যে তহবিলের উপস্থিতি থাকবে, সেটা সংরক্ষণ করতে হবে, বন্টন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো জ্ঞান বা যে কোনো কার্যক্রমকে কিন্তু আমরা অর্থায়ন বলবো। এই অর্থায়ন ছাড়া কি আসলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সম্ভব? তোমরা নিজেরা যদি একটু খেয়াল করো যে আমরা আমাদের বাস্তব জীবনে যখন কোনো কাজ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা, অর্থ ব্যয় করার সাথে জড়িত থাকে। ঠিক একইভাবে একজন ব্যবসায়ী বা একজন ব্যবসায়ের মালিক যখন তিনি ব্যবসা পরিচালনা করতে যান, তখন কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু তাকে খরচের সম্মুখীন হতে হয়। প্রাথমিকভাবে যখন একজন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করেন, তখন কিন্তু তাকে ব্যবসা শুরু করার জন্য প্রাথমিকভাবে কিছু মূলধন বিনিয়োগের প্রয়োজন হয়। যেমন ধরো, একজন ব্যক্তি যদি জানুয়ারি মাসের 1 তারিখে যদি ধরো যে 50,000 টাকার পণ্যদ্রব্য, 20,000 টাকা ব্যাংকে জমা, তারপর মনে করো যে 5,000 টাকার আসবাবপত্র, ধরো যে 50,000 টাকা নগদ জমা, এগুলো নিয়ে যখন ব্যবসা শুরু করে, তখন আমরা সাধারণত তাকে কি বলি? তখন সেগুলোকে আমরা মূলধন জাতীয় খরচ বলে থাকি কিংবা মূলধন হিসেবে দেখিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একজন ব্যবসায়ীর প্রাথমিক খরচ বা প্রাথমিক মূলধন হিসেবে গণ্য হয়। তারপর ধরো ব্যবসায় চলাকালীন সময় যখন মাঝে মাঝে পরবর্তীতে যে কোনো সময় তাকে যে কোনো কারণবশত যখন অতিরিক্ত টাকা ব্যবসায় বিনিয়োগ করার প্রয়োজন হয়, তখন সেগুলোকে আমরা অতিরিক্ত মূলধন বলে থাকি। আবার দেখো, একটা ব্যবসার প্রতিষ্ঠান পরিচালনা করা কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার। প্রত্যেক মাসে মাসে কিছু খরচ আছে তোমাকে প্রতিনিয়ত করে যেতে হবে, সেগুলোকে আমরা স্থায়ী খরচ বলি। কিছু কিছু খরচ কিন্তু কখনো কখনো পরিবর্তন হয়, অর্থাৎ কোনো মাস ভেদে কম হয় কিংবা বেশি হয়, সেগুলোকে আমরা আবার চলতি খরচ বলে থাকি। এগুলো কিন্তু সবসময় কিন্তু একজন ব্যবসায়ীর জন্য কম বেশি হয়। তবে যাই হোক না কেন, চলতি খরচ বা স্থায়ী খরচ যাই হোক না কেন, একজন ব্যবসায়ীকে সবসময় কিন্তু এই পরিবর্তনশীল খরচ বা অপরিবর্তনীয় খরচ, এগুলোর সম্মুখীন হয়ে কিন্তু তাকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়। কাজেই অর্থায়ন ছাড়া কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালনা একেবারেই অসম্ভব। তোমরা যদি একটু খেয়াল করো, একটা মুদির দোকানের অর্থায়ন কিন্তু কখনোই একটা ফার্মেসি অর্থায়নের সাথে মিলবে না। আবার যদি একটি চায়ের দোকানের অর্থায়ন কখনোই কিন্তু একটি লাইব্রেরির অর্থায়নের সাথে মিলবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখানে মূলধন বিনিয়োগ করা, এখানে যে কোনো ধরনের চলতি খরচ, যে কোনো ধরনের স্থায়ী খরচ, সম্পদের জন্য যে কোনো সম্পদ আনয়নের জন্য যে কোনো খরচ, সবই কিন্তু আসলে প্রতি ক্ষেত্রে একই রকম হবে না। এক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিন্নতা অনুযায়ী প্রত্যেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন অর্থাৎ আয় ব্যয়ের ধারাটা কিন্তু পরিবর্তন হবে। কখনোই প্রত্যেকটি প্রতিষ্ঠান একই সূত্র ধরে বা একই রকম ভাবে বা একই রকম পরিচালনার ভিত্তিতে কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না। কাজেই অর্থায়নকে এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা ব্যবসায়ের মূল চালিকা শক্তি বলতে পারি। তাহলে আমি আমার পরবর্তী প্রশ্নটিরও কিন্তু সমাধান দিয়ে দিলাম। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, চলতি খরচ কি? চলতি খরচ কি? চলতি খরচ মানে চলমান খরচ। একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার পর সেই ব্যবসা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার জন্য আমাদের প্রতি মাসে মাসে নানাবিধ খরচ করতে হয়। যেমন তুমি যদি খেয়াল করো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, ধরো যে একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিটা আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, প্রত্যেক মাসে মাসে মাস গেলে সেই লাইব্রেরির ভাড়া পরিশোধ করতে হচ্ছে, মাস গেলে সেই লাইব্রেরির যে বিদ্যুৎ বিল সেটা পরিশোধ করতে হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে কখনো কখনো অতিথির আগমন হয়, তাদের ক্ষেত্রে অতিথি আপ্যায়নও কিন্তু করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, এই যে খরচগুলো, এগুলো কিন্তু তোমার প্রত্যেক মাসে কিন্তু কম হোক আর বেশি হোক তাকে কিন্তু করতেই হচ্ছে। আবার দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্যদ্রব্য কিন্তু তোমাকে ক্রয় করতেই হবে। যে কোনো পণ্যদ্রব্য তুমি যখন ক্রয় করতে যাবে, সেখানে কিন্তু পণ্যদ্রব্য ক্রয়ের জন্য একটা খরচ রয়েছে। আবার পরিবহন করে নিয়ে আসবে যে কোনো জায়গা থেকে, বাজার থেকে বা মার্কেট থেকে যখন কিনে নিয়ে আসবে,
তো সেক্ষেত্রে তোমার পরিবহন খরচও রয়েছে। তারপর দেখো পণ্যদ্রব্যগুলোকে তোমার সুন্দরভাবে ডিসপ্লে করতে হবে, অর্থাৎ সাজাতে হবে, এই বাবদও তোমাকে অনেক সময় খরচ করতে হতে পারে। আবার দেখো যে কোনো সময় তুমি তোমার পণ্যদ্রব্যগুলো যখন বিক্রয় করছো, সেই বিক্রয়ের সাথেও কিন্তু আরো অনেক সময় খরচ জড়িত থাকে। যেমন ধরো যে কোনো জায়গায় পণ্য বিক্রয় করেছো, যেমন ঢাকা থেকে তুমি চট্টগ্রামে একটি পণ্য ডেলিভারি দিবে বা বিক্রয় করেছো, তো সেখানে নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু খরচটা তোমাকে প্রাথমিকভাবেই কিন্তু আসলে দিয়ে দিতে হচ্ছে। তাহলে দেখো, তো চলতি খরচ মানে হচ্ছে একটা ব্যবসায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে গেলে আমরা যে খরচগুলোকে করে থাকি সেগুলোই হচ্ছে চলতি খরচ। তো চলতি খরচের ধারণাটা যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে আমরা দেখব চলতি খরচকে কিন্তু আসলে আমরা ব্যবসায়িক খরচও বলে থাকি। আমি বোর্ডে চলতি খরচ সম্পর্কে একটু লিখছি। চলতি খরচ হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠানে যে সকল খরচ প্রতিনিয়ত করতে হয় এবং এগুলো সাধারণত পরিবর্তনশীল হয়। সেই খরচগুলোকেও কিন্তু আমরা চলতি খরচ বলতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পণ্য ক্রয়, পরিবহন, আপ্যায়ন ইত্যাদি। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে স্থায়ী খরচ কি? স্থায়ী খরচ হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমাকে এই খরচটা চালিয়ে যেতে হবে, অর্থাৎ এক্ষেত্রে তুমি এটিকে অপরিবর্তনীয় খরচও বলতে পারো। একটি ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে গেলে প্রত্যেক মাসে আমাদের এরকম কিছু খরচ আছে যেগুলো তোমাকে করতেই হবে। যেমন একটি ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে গেলে প্রত্যেক মাসে মাসে তোমাকে ভাড়া পরিশোধ করতে হবে। তুমি যদি ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক মূলধন বাবদ কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে তুমি যদি ঋণ নিয়ে আসো, সেই ক্ষেত্রে সেই ঋণের সুদ পরিশোধ করতে হবে। আবার তুমি যদি যে কোনো পারিবারিকভাবে কিংবা যে কোনো বেসরকারিভাবে সরকারিভাবে কোনো অর্থ সংস্থান করে থাকো, সেখানেও তোমাকে সুদের হার পরিশোধ করতে হবে। যে কোনো জায়গা থেকে তুমি যদি শেয়ার ক্রয় করে থাকো, সেই শেয়ারের বিপরীতে তাদেরকে লভ্যাংশ প্রদান করতে হবে। এই প্রত্যেকটি খরচই কিন্তু একজন ব্যবসায়ীর জন্য স্থায়ী খরচ। তো আমরা এখানে বোর্ডে স্থায়ী খরচ সম্পর্কে কিছু তথ্য লিখছি। স্থায়ী খরচ হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের যে সকল খরচ প্রতি মাস বা বছরে অপরিবর্তনীয় থাকে। যেমন ঋণের সুদ, দোকান ভাড়া, অর্থাৎ স্থায়ী খরচ হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠানের যে সকল খরচ প্রতি মাস বা প্রতি বছরে অপরিবর্তনীয় থাকে, যেমন ঋণের সুদ, দোকান ভাড়া, ভূমি ও দালান, আসবাবপত্র ইত্যাদি। অর্থাৎ আমার কিন্তু পরবর্তী প্রশ্নটিরও উত্তর সমাধান হয়ে গেল। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কারবার ব্যবস্থাপনা কি? কারবার ব্যবস্থাপনা অর্থাৎ সেক্ষেত্রে আমাদের প্রথমে ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করতে হবে। ব্যবস্থাপনা মানে হচ্ছে কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেওয়ার কৌশল, সেটা যে কোনো কাজই হোক। দেখো আমাদের প্রত্যেকটি পরিবারেই কিন্তু একজন করে ব্যবস্থাপক রয়েছেন। তিনি কে বলতো? তিনি কিন্তু আমাদের মা কিংবা আমাদের বাবা। মা কি করেন? মা কিন্তু সংসারে সবার মধ্যে কিন্তু দায়িত্ব কর্তব্য বন্টন করে দিয়ে থাকেন এবং সেগুলো সুষ্ঠুভাবে তদারকি করেন। তেমনি প্রত্যেকটি প্রতিষ্ঠানের মালিক কিংবা অর্থ ব্যবস্থাপক কিংবা পরিচালক যারাই রয়েছেন না কেন, যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন, তাদের প্রত্যেকের কাজ হচ্ছে
কর্মীদের, শ্রমিকদের তাদের দিয়ে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব কর্তব্যগুলো কিংবা কাজগুলো করিয়ে নেওয়া। তো কারবারি ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন এই ব্যবস্থাপনার কাজগুলো করিয়ে নেওয়া হয় তখনই কিন্তু সেটা কারবারি ব্যবস্থাপনা। এবং কারবারি ব্যবস্থাপনার কাজগুলোতে যারা জড়িত থাকেন তাদেরকে কিন্তু আসলে কারবারি ব্যবস্থাপক বলা হয় কিংবা তাদেরকে ব্যবস্থাপকও বলা হয়। এবং অর্থায়নের সাথে যারা জড়িত থাকেন, অর্থাৎ অর্থায়ন সিদ্ধান্তের সাথে যারা জড়িত থাকেন, যেমন অর্থের বন্টন, অর্থের সংরক্ষণ, সংগ্রহ এবং সেগুলোর ব্যবস্থাপনার কাজে যারা জড়িত থাকেন তাদেরকেই কিন্তু আসলে কারবারের অর্থ ব্যবস্থাপক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই থাকবে। দ্বিতীয় পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই ইতি টানছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।